সুমিতা বলল, শর্তটা হলো আজকে থেকে আপনি আমাকে তুমি করে বললে আমি অনেকটাই খুশি হব। আমি বললাম, কিন্তু আপনি তো আমার থেকে বড়। সুমিতা বলল, বড় কি আপনি তো আমার জামাই হবেন, তাই বলছি। আমি বললাম, আচ্ছা আমি আপনাকে একটা কথা বলবো। সুমিতা অনেকটাই রেগে গেল আর বলল, আবারও আপনি? আমি বললাম, আচ্ছা সরি, একটা কথা বলবো, মানতে হবে কিন্তু। সুমিতা বলল, আচ্ছা বলেন কি কথা। আমি বললাম, না মানে এখন বিয়ে করলে যদি আপনার সমস্যা হয়, তাই বলছি কি তোমার বাবাকে একটু বুঝাও না প্লিজ। সুমিতা বলল, মানে কি বলতে চাচ্ছেন? আমি বললাম, মানেটা একদম ক্লিয়ার, পড়াশোনা শেষ করে আগে একটা জব করি, তারপর না হয় আমরা বিয়ে করব। সুমিতা বলল, কথাটা ভুল বলেননি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে আর কত বছর আপনার জন্য অপেক্ষা করতে হবে? আমি বললাম, বেশি দিন না, মাত্র 3 বছর। সুমিতা বলল, কি এত অপেক্ষা করতে হবে? আমি পারবো না, আপনি তখন আমাকে ভুলে যাবেন। আমি বললাম, প্লিজ মন খারাপ করো না, দেখতে দেখতে চলে যাবে, আমাদের তো ফোনে সব সময় কথা হবে, তাই না? সুমিতা বলল, আচ্ছা তাহলে আপনার নাম্বার দিন। তারপর আমি আমার নাম্বার দিলাম 017। কি ভাবছেন পুরো নাম্বার দেব? কখনোই না। ওকে আমার নাম্বারটা দিলাম, তারপর ওর বাবাকে বোঝানোর জন্য বললাম। সুমিতা বলল, আচ্ছা আপনি যেমন করে বলছেন তেমনই হবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। এই বলে আমাকে জড়িয়ে ধরলাম। আমি তো বড় একটা শট খেলাম, জড়িয়ে ধরা হইতো তার ছেড়ে যেতে মন চাচ্ছে না আমাকে, কিন্তু এটাই যে তার শেষ জড়িয়ে ধরা, সেটা আমরা কল্পনা করতে পারিনি। তার ব্যবহার দেখে আমার খুব ভালো লাগছিল মেয়েটাকে, কিন্তু সবকিছু উলটপালট হয়ে গেল একটি কারণ। তাহলে চলেন কারণটা আমরা এখন জানি। সুমিতা চলে যাওয়ার পর বিয়ে বাড়িতে ঘটলো আরেক ঘটনা। রাত হতে চললো, বিয়ের পার তো আসলো না। এই বিয়েতে সবাই হইচই করছিল, কিন্তু বিষয়টা জানার পর বুঝতে পারলাম বিয়ের পার তো নাকি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এ কথাটা শুনে চাচা অজ্ঞান হয়ে পড়ছে, চাচি কান্না করতেছে, আত্মীয়রা সবাই হতাশ হয়ে পড়ছে, দুশ্চিন্তা যেন তাদেরকে ঘিরে ধরছে। সবার মুখে একটাই কথা, মেয়েটার কি হবে? একটা পরিবার নষ্ট হয়ে গেল, পরিবারের মান সম্মান ধুলোয় মিশে গেল। কিছুক্ষণ পর চাচার জ্ঞান ফিরল। চাচা একটা উপায় খুঁজে বের করার চেষ্টা করে, এখন তার মেয়েকে নিয়ে কি করবে ভেবে সিদ্ধান্ত নেই। যেভাবে হোক না কেন বিয়েটা করাতে হবে, কিন্তু এখন পাত্র কোথায় পাবে? কে রাজি হবে আমার মেয়েকে বিয়ে করতে? তার দুশ্চিন্তা দেখে বাবা বলল, দেখো যা হবার তা হয়ে গেছে, এসব নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই, হয়তো তোমার ভাগ্যে এটাই লেখা ছিল। বাবা সান্ত্বনা দিচ্ছে। চাচা আমাকে দেখে কি একটা ভাবার পর বাবাকে একটা রুমে নিয়ে গেল, আর চাচা বাবাকে বলল, তুমি পারবে আমার একমাত্র মেয়ের সম্মান রক্ষা করতে? বাবা অবাক হয়ে বলল, কিন্তু কিভাবে? চাচা বলল, আমি বলছিলাম কি তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা দিতে, প্লিজ তুমি না করতে পারবে না, আমার কথাটা রাখতেই হবে তোমাকে। কথাটা শুনে বাবা রীতিমতো ঘাবড়ে গেল, উনি কথা বলবে, বাবা বুঝতে পারেনি এখন কি করবে। বাবাকে চুপ থাকতে দেখে চাচা বলল, কি হলো, এত চিন্তা করছো কেন? বাবা বলল, না মানে তেমন কোনো কিছুই না। চাচা বলল, তাহলে আমাদের এই সম্মানটা বাঁচবে না, তোমার ছেলেকে তোমাকে রাজি করাতে হবে, তাড়াতাড়ি করো যত সম্ভব, আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে সাহায্য করো। বাবা বলল, সাহায্য করতে প্রবলেম নেই, কিন্তু চাচা বলল, কিন্তু কি? বাবা বলল, আমার ছেলের বিয়ে ঠিক করা আছে আমার বন্ধুর মেয়ের সাথে, আর তাকে আমি কি জবাব দেব? চাচা বলল, তুমি তাদেরকে বুঝিয়ে বলো, ওদেরকে না করে দাও, তোমার পায়ে ধরছি, আমার মেয়েটার দিকে একবার দেখো, তার কি অবস্থা হবে। বাবা বলল, এই উঠ, কি করছো? আমি বুঝিয়ে দেখি পারি কিনা বিষয়টা, পা ধরতে হবে না। আচ্ছা আমি আমার ছেলের কাছে যাই। চাচা বলল, এই পরিস্থিতিটা যেভাবেই হোক তোমাকে সামলাতে হবে, ওকে রাজি করাতে হবে। বাবা বলল, আচ্ছা দেখছি। তারপর বাবা আমাকে রুমে ডেকে বলল, আমাকে নাকি নীলা আপুকে বিয়ে করতে হবে, কিন্তু আমি প্রথমে রাজি হচ্ছিলাম না, এটা ভেবে যে সুমিতার কি হবে। তারপর পরিস্থিতির জন্য আমাকে রাজি হতে হলো, সবকিছু শেষ হয়ে গেল এক মুহূর্তে পরিস্থিতির চাপে। বাবার তো আর কোনো কিছু করার নেই, আর আমিও সেটা বুঝতে পারছি। বাবার মনের ভিতরে হতাশা, দুশ্চিন্তার জ্বর বয়ে যাচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। এ ভুলের জন্য তার বন্ধুর কাছে ছোট হয়ে গেল, অপমান বোধ করছে। এই পরিস্থিতির চাপে আর কি জবাব দেব সুমিতা, যাকে আমি কথা দিয়ে ফেলেছি। আজ কি হবে এখন সুমিতার? আমার যে আশা ছিল সবকিছুই মাটি হয়ে গেল।
এই পরিস্থিতির চাপে সবকিছুই শেষ হয়ে গেল। আমার জীবনে কালো একটা অধ্যায় নেমে আসলো, যেটা আমার জীবন চলার পথে বাধা হয়ে দাঁড়ালো। এই পরিস্থিতির জন্য আমার পক্ষে অনেকটাই আপত্তির। শুধু চাচার বাবার মুখের দিকে তাকিয়ে আমি রাজি হয়েছিলাম। আমি বিয়েতে রাজি থাকায় সবার মুখে হাসির আনন্দ আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনের ভিতরে ভয় আর দুশ্চিন্তা বেড়েই চলছে। নীলা কি পারবে আমাকে আপন করে নিতে, নাকি আমাকে কখনো মেনে নিতে পারবে না? এসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই, সবকিছুই অজানা। তারপর বিয়ের আসনে কবুল বলার সময় শুধু একবার অশ্রু ভরা চোখে মায়ার দৃষ্টিতে তাকিয়েছিলাম আমার বাবার মুখের দিকে। গল্পের মাঝে দুইটা কথা বলি, আর এটা বলার জন্য সরি। আসলে গল্পেতে তেমন আগের মতো রেসপন্স পাচ্ছি না। আমি চাই আপনারা এই ভিডিওতে 3 থেকে 4,000 কপিলিং করে দেন। আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না। সো গল্পটা আবার আমরা এনজয় করি। এই বিয়েতে আমার কোনো কিছু মত না থাকলেও যাদের খুব ভালোবাসতাম তাদের কি করে সম্মান হারাই বলেন? তাই নিয়তি যেটাই সেটা আমি মেনে নিয়েছি, তাছাড়া কোনো উপায় নেই। তারপর আমাদের বিয়ে হয়ে গেল চাচাতো বোনের সাথে, তাও আবার আমার থেকে 3 বছরের সিনিয়র। কতই না কথা শুনতে হবে সমাজের লোকের, বন্ধু বান্ধবের কুমন্ত্রণা ছড়িয়ে পড়বে যে আমার মতো পিচ্ছি ছেলে নাকি সিনিয়রকে বিয়ে করলো। আরো কত কি বলবে সমাজের লোকেরা, যাদের সবার কথা আমাকে কান না দিয়ে নিজের মতো করে চলতে হবে। বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর বউকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে আসলাম। নিচের মনটাকে কোনোভাবে শান্ত করতে পারছিলাম না। হঠাৎ কি থেকে কি হয়ে গেল। তারপর ছাদে গিয়ে একটা নীরবে কথা ভাবছিলাম সুমিতাকে নিয়ে। এতক্ষণ খবর পেয়ে হয়তো সে কষ্ট পাচ্ছে, আমি অন্যদিকে একজনকে বিয়ে করে ফেলছি। সুমিতা হয়তো আমাকে অনেক গালি দিচ্ছে, কিন্তু পরিস্থিতির জন্য যে এরকমটা হবে আমি কখনো ভাবতে পারিনি। তাই নিজেকে নিজে বলতে লাগলাম, সুমিতা তুমি কি আমাকে ক্ষমা করবে? বিশ্বাস করো আমি হেরে গেছি, এই নিয়তির কাছে আমি হেরে গেলাম, আমাকে ক্ষমা করে দিও তুমি। হঠাৎ মেজো আপু ছাদে আসলো। মেজো আপু বললো, তুই এখানে কি করিস? তোকে আমরা সারা বাড়ি খুঁজে হয়রান হয়ে গেলাম, আর তুই কিনা এখানে দাঁড়িয়ে আছিস? আমি বললাম, এমনি আপু, তেমন কোনো কিছু না। মেজো আপু বললো, এত রাতে এখানে থাকা ঠিক না, যা ভাবি ঘরে আছে, আর তুই এখানে যা ঘরে যা। আমি বললাম, তুমি নিচে যাও, আমি যাচ্ছি। আপু বললো, তাড়াতাড়ি আসবি। আমি বললাম, আচ্ছা যাচ্ছি। তার কিছুক্ষণ পর আমি নিচে গেলাম। বাসর ঘরে ঢুকতে কেমন জানি ভয় লাগছিল। কিছুটা সাহস নিয়ে রুমে প্রবেশ করলাম। দরজা লাগিয়ে বিছানায় দেখলাম নীলা ঘুমিয়ে গেছে, হয়তো শরীর ক্লান্ত তাই ঘুমিয়ে পড়ছে। নীলা বেশ সুন্দর দেখতে, আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, যার কারণে চিনতে অসুবিধা হয়। নীলাকে ঠিক পরীর মতোই লাগছে, কি সুন্দর করে ঘুমাচ্ছে পাগলিটা। আগে কতই না জ্বালিয়েছে এই মেয়েটা, আর আজ কিনা আমার বউ হয়ে শুয়ে রয়েছে। তাকে ঘুমন্ত অবস্থায় অনেকক্ষণ দেখলাম। মানুষ ঘুমাইলে নাকি তাকে অনেকটাই সুন্দর লাগে, তাই ওর দিকে তাকিয়েছিলাম। সে হয়তো আমাকে মেনে নিতে পারেনি, তাই বাসর রাতে আমাকে ছাড়া ঘুমিয়ে গেছে একা একা। হয়তো রেগে আছে আমার উপর। এখন যদি তাকে ডেকে তুলি তাহলে হয়তো সমস্যা হতে পারে। তাই আমি কোনো কিছু না ভেবে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আর এই বাসর রাতে মানুষের কতই না স্বপ্ন থাকে, কিন্তু আমার কপালটাতে এমন হবে সেটা আমি আশা করিনি। আর ভবিষ্যতে যে কি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। পরের দিন সকালে ঘুম ভাগলো কারু ডাকে। জেগে দেখলাম নীলা। আমি জেগে যাওয়াতে নীলা আবারও বলল, ওই মহিষের মতো ঘুমাস নাকি? যা উঠে পড়, কখন থেকে ডাকছি তোকে, মা খেতে ডাকছে। আমি বললাম, উঠছি, কিন্তু আপনি আমাকে তুই করে বলছেন কেন? নীলা বলল, তো পিচ্চিদের কি করে বলবো শুনি? আমি বললাম, আমি পিচ্ছি? কে বললো আমি পিচ্ছি? আমি এখন পিচ্ছি না, বুঝছেন? আর স্বামীকে কেউ তুই করে বলে না। ওমা তাই নাকি? দাঁড়া, তোর স্বামীগিরি আমি বের করছি। এই বলে যে না নীলা আমাকে মারতে আসবে, তখন আমি এক দূরে বাথরুমে গিয়ে হাসতে হাসতে শেষ। কি রাগি মেয়ে রে বাবা, কিছু বলা যায় না। আর কত যে পেরা আমাকে সহ্য করতে হবে আল্লাহ তাআলাই ভালো জানে। তারপর ফ্রেশ হয়ে এসে দেখলাম নীলা বসে আছে। আমি যেই বাইরে যাবো সেই নীলা আমাকে উদ্দেশ্য করে বলল, ওই কই যাস, শুন এখানে আস, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, হ্যাঁ বলেন। নীলা বলল, তুই আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলি কেন? হ্যাঁ? আমি বললাম, আমি তো ইচ্ছে করে করিনি, আপনার বাবার সম্মান রক্ষার জন্য এই বিয়েটা আমি পরিস্থিতির জন্য করেছি, এতে নতুন করে প্রশ্ন করার কি আছে? নীলা বলল, কিন্তু আমি তো তোকে স্বামী হিসাবে মানতে পারবো না কিছুতেই। আমি বললাম, কিন্তু কেন? নীলা বলল, আমি বলছি তাই। আমি বললাম, তাহলে আপনি বিয়েতে রাজি হয়েছিলেন কেন? তখন বারণ করে দিতে পারতেন না?
কেন এভাবে আমার জীবনটা নষ্ট করতে পারলেন? নীলা বলল, তোর জীবন নষ্টের জন্য আমি দায়ী নই, বরং তুই নিচে এসেছিস আমার জালে পা দিতে। ভুলে যাস না আমি কে। এই কয়েকদিনের মধ্যেই আমাদের ডিভোর্স চাই, আর সেটা যদি না পারিস তাহলে তোকে আমি এর শাস্তি দেব। আমি তোকে ছাড়বো না, মনে রাখিস। এমনি তোকে ছোটবেলায় দেখতে পারতাম না, আমার সহ্য হতো না, আর সে কিনা আমার জামাই হতে শখ। তোকে আমি এর উচিত শিক্ষা দেখিয়ে ছাড়বো, দেখিনিস আমি কি করতে পারি। আমি বললাম, প্লিজ আপনি আমাকে যাই করেন না কেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি পরিবারের কাউকে এসবের ব্যাপারে কোনো কিছু জানাবেন না, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। আর একটা কথা, আপনার যেটা খুশি আপনি সেটা করতে পারেন। আমাদের পরিবারের কেউ যদি না জানে এই বিষয়টা সম্পর্কে, হয়তো তারা জানলে কষ্ট পাবে। আমি কখনোই চাই না ওরা কষ্ট পাক। নীলা বলল, ওকে ঠিক আছে, তোর কথাটা রাখার মতো, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডিভোর্স চাই। আমি বললাম, ওকে আচ্ছা ঠিক আছে, আমি উকিলের সাথে কথা বলে দেখব। নীলার এরকম ব্যবহারে আমি অনেকটাই কষ্ট পেলাম। সেটা কাউকে বুঝতে না দিয়ে সকালের খাবার খেয়ে চলে আসলাম বাহিরে। নিরিবিলি জায়গায় কোনো কিছুই ভালো লাগছে না, সবকিছু শেষ হয়ে গেল, জীবনটাই শেষ। জীবনের শেষ পথ কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে। আমি এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আসলে আমাকে এখন কি করা উচিত? আচ্ছা, নীলা কেন আমাকে মেনে নিচ্ছে না? ওর কি কোনো বিএফ আছে, নাকি তার থেকে বয়সে ছোট বলে সে আমাকে মেনে নিতে পারছে না, নাকি আমি তার যোগ্যই না? এসব ভাবতে হঠাৎ ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম সুমিতার ফোন। হয়তো সে সবকিছুই জেনে গেছে, এখন তার কথা শোনার জন্য আমি প্রস্তুত। আমি বললাম, হ্যালো সুমিতা। ওই পাশ থেকে কান্নার আওয়াজ। এটা শুনে যেন আমার